আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ড। আজকে আলোচনার বিষয় বাংলাদেশ শ্রম আইন 2006 দ্বিতীয় অধ্যায় নিয়োগ ও চাকরির শর্তাবলী। ধারা 14 কতিপয় ক্ষেত্রে 1 বছর 6 মাস এবং মজুরি গণনা। ধারা 19 মৃত্যুজনিত ক্ষতিপূরণ। ধারা 27 শ্রমিক কর্তৃক চাকরির অবসান। আজকের এই গুরুত্বপূর্ণ তিনটি ধারা আলোচনা করব। ধারা 14 ধারা 14তে আছে কতিপয় ক্ষেত্রে 1 বছর 6 মাস এবং মজুরি গণনা। মানে কখন আমরা 1 বছর বলবো, কোনটাকে আমরা 6 মাস বলবো এবং মজুরি কিভাবে গণনা করব, এটা ধারা 14তে বলা আছে। তাহলে এই অ্যামেন্ডমেন্টের আগে ছিল হলো এইটা যে এই অধ্যায়ের প্রয়োজনে কোনো শ্রমিক কোনো প্রতিষ্ঠানে পূর্ববর্তী 12 পঞ্জিকা মাসে বাস্তবে অন্তত 240 দিন বা 120 দিন কাজ করিয়া থাকেন, তাহা হইলে তিনি যথাক্রমে 1 বছর বা 6 মাস প্রতিষ্ঠানে অবিচ্ছিন্নভাবে কাজ করিয়াছেন বলিয়া গণ্য হইবে। যে পূর্বে কি ছিল তা থাকুক, বাট এখন কি আছে সেটা নিয়ে আলোচনা করি। এখন বলা হয়েছে 14(1)-এ এই অধ্যায়ের উদ্দেশ্যে যদি কোনো শ্রমিক কোনো প্রতিষ্ঠানে পূর্ববর্তী 12 পঞ্জিকা মাসে বাস্তবে অন্তত 240 দিন বা 6 পঞ্জিকা মাসে বাস্তবে অন্তত 120 দিন কাজ করিয়া থাকেন, তাহা হইলে তিনি যথাক্রমে 1 বছর বা 6 মাস উক্ত প্রতিষ্ঠানে অবিচ্ছিন্নভাবে কাজ করিয়াছেন বলিয়া গণ্য হইবেন। মানে কোনো প্রতিষ্ঠানে তার চাকরি বয়স 1 বছর হলো কিনা বা তার চাকরি বয়স 6 মাস হলো কিনা এটা বোঝার জন্য এখানে এটা ভালো করে পড়তে হবে। তাহলে 1 বছর হতে হলে তাকে হলো পূর্ববর্তী 12 পঞ্জিকা মাসে বাস্তবে অন্তত 240 দিন কাজ করতে হবে। আর 6 মাস হওয়ার ক্ষেত্রে 6 পঞ্জিকা মাসে তাকে 120 দিন কাজ করতে হবে, তাহলে তাকে 6 মাস বলবো। আর 12 পঞ্জিকা মাসে যদি 240 দিন সে কাজ করে তাহলে তাকে আমরা 1 বছর বলবো। তাহলে শর্ত কিন্তু দুইটা। 1 বছর হওয়ার জন্য শর্ত দুইটা। এক হলো পূর্ববর্তী 12 পঞ্জিকা মাস এবং সেই মাসের ভিতরে তাকে অন্তত 120 দিন কাজ করতে হবে। আর 6 মাস হওয়ার শর্ত দুইটা। 6 পঞ্জিকা মাস তাকে কাজ করতে হবে এবং ওই 6 পঞ্জিকা মাসের মধ্যে মিনিমাম 120 দিন তাকে কাজ করতে হবে। এটা একটু উদাহরণ দিয়ে দেখি। 1 বছর, তো 1 বছর আমরা কখন বলবো? একটা পূর্ণ বছর অবিচ্ছিন্নভাবে তাকে সে 1 বছর কাজ করছে, এটা কি করলে আমরা বুঝবো যে 1 বছর হলো? 12 পঞ্জিকা মাসে বাস্তবে অন্তত 240 দিন কাজ করতে হবে। আর 6 মাস হওয়ার ক্ষেত্রে 12 পঞ্জিকা মাসে 6 পঞ্জিকা মাসে বাস্তবে অন্তত 120 দিন কাজ করতে হবে। আমরা একটা উদাহরণ দিয়ে দেখি, তাহলে সহজে বুঝতে পারবো। জনাব ক সাহেব 1 মার্চ 2021 সালে জুনিয়র অপারেটর হিসেবে এবিসি কোম্পানিতে যোগদান করেন। তিনি লিখিত নোটিশ প্রদান করিয়া গত 20 ডিসেম্বর 2025 তারিখ চাকরি হতে অব্যাহতি গ্রহণ করেন। তিনি এবিসি কোম্পানিতে মোট কত বছরের বেনিফিট পাবেন, মানে কত বছর চাকরি করছেন? সে জয়েন করছে হলো 1 মার্চ 2021 এবং চলে গেছে 20 ডিসেম্বর 2025। আমরা একটু এটা দেখি। তাহলে তার সার্ভিস পিরিয়ড শুরু হয়েছে 1 মার্চ 2021 থেকে এবং শেষ হয়েছে 20 ডিসেম্বর 2025-এ। তাহলে এটি হিসাব করে দেখা যায় 4 বছর 10 মাস 20 দিন। ওকে, এখন আমরা এই যে 12 পঞ্জিকা মাস, একটু বামে আসি। 12 পঞ্জিকা মাসে বাস্তবে অন্তত 240 দিন কাজ করিয়া থাকেন, তাহলে তিনি যথাক্রমে 1 বছর উক্ত প্রতিষ্ঠানে অবিচ্ছিন্নভাবে কাজ করিয়াছেন বলে গণ্য হইবে। তাহলে আমাকে 1 বছর তখনই হবে যখন 12 পঞ্জিকা মাসে বাস্তবে অন্তত 240 দিন হবে, তখনই 1 বছর হবে। এই দুইটা শর্তের যে কোনো একটা শর্ত পূর্ণ না হলে আর 1 বছর হবে না। তাহলে আমরা একটু দেখি যে এই লোকের 4 বছর 10 মাস 20 দিন হওয়ার একটু ব্যাখ্যাটা আমরা দেখি। তার চাকরি শুরু হয়েছে 1 মার্চ 2021 থেকে শুরু হয়েছে। এখানে তার বছর শুরু মানে জানুয়ারিতে বছর শুরু হতে হবে না, এটা না। যার জয়েন যখন, তখন থেকে তার বছর শুরু। তাহলে 1 মার্চ 2021 হতে এটা বছর শুরু, তার শেষ হয়েছে 28 ফেব্রুয়ারি 2022, কারণ এটা তার 12 মাস। 1 মার্চ 2021 হতে ক্যালেন্ডার খুলে দেখেন যে শেষ হবে তার 1 বছর শুরু হবে তার 28 ফেব্রুয়ারি 2022। এটা 12 পঞ্জিকা মাস, এটা হলো 1 বছর। এবং গণনা করে দেখলাম তার ওই বছরের ভিতরে তার চাকরি মানে এক্সট্রা ওয়ার্কিং ডে ছিল, তার কাজ ছিল 257 দিন। তাহলে এটা একটা পূর্ণ বছর। ওকে, দ্বিতীয় আবার তার বছর শুরু হয়েছে 1 মার্চ 2022 থেকে শুরু হয়েছে, শেষ হয়েছে 28 ফেব্রুয়ারি 2023। এখানেও আছে 12 পঞ্জিকা মাস 1 বছর। এই বছরে তার কাজ ছিল 268 দিন। তাহলে এটাও একটা পূর্ণ বছর, কারণ দুটা শর্তই পূরণ করছে, 12 মাসও আছে এবং তার কাজও আছে 240-এর বেশি আছে। তৃতীয় হলো মানে 1 মার্চ 2023 সাথে 28 ফেব্রুয়ারি 2024, এখানেও 12 পঞ্জিকা মাস
এটা 1 বছর এবং 240 দিন 250 দিন কাজ আছে, তাহলে 12 পঞ্জিকা মাস হয়েছে এবং 250 দিন কাজ হয়েছে, তাহলে এটা একটা পূর্ণ বছর, 1 বছর। শেষে কি পহেলা মাস 2024 থেকে 28 ফেব্রুয়ারি 2025, 12 পঞ্জিকা মাস, 1 বছর 255 দিন। লাস্টে গিয়ে তার কি হলো, আবার পহেলা মার্চ 2025 থেকে শুরু হয়েছে, কিন্তু তার চাকরি শেষ হয়েছে 20 ডিসেম্বর 2025 পর্যন্ত। এই জায়গাতে তার 10 পঞ্জিকা মাস হয়েছে এবং 20 দিন হয়েছে, মানে 10 মাস 20 দিন, আর কাজ হয়েছে 241 দিন। তাহলে আমরা এখানে কয় বছর মানে কয়টা বছর তো চাকরি করছে ধরবো, 1 2 3 4 5, আসলে কিন্তু হয় কিন্তু তার 4 বছর 10 মাস। এখন সে 4 বছরের বেনিফিট পাবে না 5 বছরের বেনিফিট পাবে, এই হলো মেইন কথা। তাহলে 4 বছর 10 মাস 20 দিন, এই 10 মাস 20 দিন এটা লাস্ট, তার পূর্ববর্তী মানে শেষ, তার যেদিন সে চাকরি চলে গেছে তার আগের বছর হলো এই পহেলা মার্চ থেকে শুরু হয়ে 20 ডিসেম্বর 2025 পর্যন্ত। এই সময়ে কিন্তু তার 10 পঞ্জিকা মাস 20 দিন হয়েছে, এবং যদি কাজ মানে দিন গণনা করে তাহলে 240 দিন। তাহলে শর্ত ছিল দুইটা, 12 পঞ্জিকা মাসে 240 দিন হতে হবে, কিন্তু এখানে 12 পঞ্জিকা মাসে হয় না, এখানে হয়ে গেছে 10 পঞ্জিকা মাসে 240 দিন। তাহলে শর্ত কিন্তু একটা পূরণ করছে 240 দিন, বাট তার কিন্তু 12 পঞ্জিকা মাসে 240 দিন এই শর্তটা পূরণ করে নাই। তাহলে এটা কিন্তু একটা পূর্ণ বছর বা একটা পূর্ণ বছর হিসেবে কাউন্ট হবে না, তার বছর হবে 1 2 3 4, তিনি 4 বছরের বেনিফিট পাবেন, এই 10 বছর 10 মাস 20 দিনের কোনো বেনিফিট পাবেন না সার্ভিস বেনিফিটের ক্ষেত্রে। কারণ হলো এখানে 12 পঞ্জিকা মাস পূর্ণ করে নাই, শুধু 240 দিন পূরণ করছে। দুইটা শর্ত পূরণ করতে হবে, বছর হতে হলে তাকে 12 পঞ্জিকা মাসে 240 দিন কাজ করতে হবে। তো এখানে 10 পঞ্জিকা মাস হয়েছে, কিন্তু মানে কি আর কিন্তু কাজ যদি 240 দিনও হয় কিন্তু 12 পঞ্জিকা মাস পূর্ণ হয়নি। তাহলে ক সাহেব 4 বছরের সার্ভিস বেনিফিট পাবেন। ক্লিয়ার? এই 14 নম্বর যেটা হয়েছে কতিপয় ক্ষেত্রে 1 বছর 6 মাস এবং মজুরি গণনা আমরা পরে দেখবো, বাট 1 বছর কখন হবে এবং 6 মাস কখন হবে, এগুলো ধারা 14 ছিল। 1 বছর হবে তখনই যখন কোনো প্রতিষ্ঠানে 12 পঞ্জিকা মাসে 240 দিন হবে, মানে এরকম 12 পঞ্জিকা মাসে 240 দিন কাজ করবে তখনই 1 বছর হবে। কিন্তু 12 পঞ্জিকা মাস হবে বাট 1 বছর যদি না হয়, 12 পঞ্জিকা মাস যদি হয় এবং যদি দিন সংখ্যা 240 দিন নাও হয়, তাহলে এটা বছর হবে না, এবং 240 দিন হলেও যদি 12 পঞ্জিকা মাস না হয় তাহলে 1 বছর হবে না। ধারা 14 যেটা ছিল মজুরি গণনা। তা মজুরি গণনা আগে ছিল যে যখন কোনো শ্রমিক চাকরি থেকে অব্যাহতি গ্রহণ করবে তার পূর্বের 12 মাসে প্রদত্ত তাহার মূল মজুরি, মহার্ঘ ভাতা, অ্যাডহক বা অন্তত যদি থাকে এর গড় বোঝাবে। মানে যে মাসে সে চাকরি হতে অব্যাহতি গ্রহণ করবে তার প্রিভিয়াস 12 মাসের মূল মজুরিকে যোগ করে 12 দিয়ে ভাগ করে 1 মাসের গড় বের হবে, এই 12 মাসের গড় বের হবে, সেই গড়কে আবার 30 দিয়ে ভাগ দিলে একদিনের মজুরি বের হবে। এটা ছিল আগে। সংশোধন হয়ে আসছে এটা যে সর্বশেষ মাসিক মূল মজুরি, মানে যে মাসে সে চাকরি থেকে যাবে তার আগের মাসের অথবা সর্বশেষ তার যে মূল মজুরিটা ছিল সেটা মহার্ঘ ভাতা অ্যাডহক যদি থাকে, এই মানে মূল মজুরিটাই অন্তর্ভুক্ত। মহার্ঘ ভাতা বলেন, অ্যাডহক বলেন বা অন্তর্ভুক্ত মজুরি বলেন, এগুলো সবই মূল মজুরির অন্তর্ভুক্ত। মানে কথা মূল মজুরিকে আর গড় করতে হবে না, 12 মাসের মূল মজুরিকে 30 দিয়ে ভাগ করে একদিনের মজুরি বের করে নিতে পারবেন। এই ছিল হলো 14 নম্বর ধারার সংশোধনী। আমরা আসি ধারা 19-এ, মৃত্যুজনিত ক্ষতিপূরণ। মৃত্যুজনিত ক্ষতিপূরণে কি আছে? যদি কোনো শ্রমিক কোনো মালিকের অধীন অবিচ্ছিন্নভাবে অন্তত 2 বছরের অধিক চাকরিরত থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন, তাহা হইলে মালিক মৃত্যু শ্রমিকের কোনো মনোনীত ব্যক্তি বা মনোনীত ব্যক্তির অবর্তমানে তাহার কোনো পোষ্যকে তাহার প্রত্যেক পূর্ণ বছর বা উহার 6 মাসের অধিক সময় চাকরির জন্য ক্ষতিপূরণ হিসেবে 30 দিনের মজুরি এবং প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় অথবা কর্মকালীন দুর্ঘটনার কারণে পরবর্তী মৃত্যুর ক্ষেত্রে 45 দিনের মজুরি অথবা গ্র্যাচুইটি যাহা অধিক হইবে প্রদান করিবেন। এবং এই অর্থ মৃত্যু শ্রমিকের চাকরি হইতে অবসর গ্রহণ করিলে যে অবসরজনিত সুবিধা প্রাপ্ত হইতেন তাহার অতিরিক্ত হিসেবে পদে হইবে। এখানে চেঞ্জটা আসছে কি, এটা 17 নভেম্বর 2025-এ ছিল হলো 2 বছরের অধিককাল চাকরি, এই যে অবিচ্ছিন্নভাবে 2 বছরের অধিককাল চাকরি, এখন 2 বছর লাগবে না, 1 বছরের অধিককাল হলেই পাবে। এখানে একটা কথা খেয়াল করতে হবে, 1 বছর না, কিন্তু 1 বছরের অধিককাল। কোন শ্রমিক যদি 1 বছর চাকরি করেও মারা যায় তাহলেও কিন্তু সে এই বেনিফিটটা পাবে না, মৃত্যুতে ক্ষতিপূরণের বেনিফিট পাবে না, ক্ষতিপূরণটা পাবে না। কারণ হলো 1 বছরের অধিককাল চাকরি করতে হবে, 1 বছর 1 দিন হলেও তার হতে হবে, 1 বছর
একদিন হলেও তার হতে হবে, 1 বছরের অধিককাল হতে হবে, মানে 1 বছরে একদিন। সই 1 বছর হলো, তাতেও কিন্তু সে মৃত্যুদণ্ড ক্ষতিপূরণ পাবে না। এগুলো একটা ব্যাপার। আর এখানে একটা ব্যাপার আছে যে আবার বেনিফিট আবার আরেকটা 1 বছর হলেও পায়, 1 বছর হলে পাবে, এবং হলে বেনিফিট কিন্তু 6 মাসের ক্ষেত্রে হয়। প্রত্যেক পূর্ণ বছর বা তার 6 মাসের অধিক সময়, মানে যদি 1.5 বছর হয়, 1 বছর হয়ে 6 মাস হয়, তাহলেও কিন্তু সে 6 মাসের অধিক সময় যদি হয়, মানে তাহলে কিন্তু সে পূর্ণ বছরের জন্য ক্ষতিপূরণটা পায়। আচ্ছা, আর একটা ব্যাপার হলো যে ক্ষতিপূরণ হয় 2 ধরনের। এক হলো চাকরির জন্য ক্ষতিপূরণ হিসাবে, মানে চাকরিরত অবস্থায় যদি মারা যায়। আর একটা হলো কর্মকালীন অবস্থায় অথবা কর্মকালীন দুর্ঘটনার কারণে পরবর্তী মৃত্যুর ক্ষেত্রে 45 দিনের মজুরি। চাকরিরত অবস্থায় যদি মারা যায় তাহলে প্রতি বছরের জন্য সে 30 দিনের মজুরি পাবে। আর যদি কর্মরত অবস্থায় বা কর্মকালীন দুর্ঘটনার কারণে পরবর্তীতে মারা যায় তাহলে 45 দিনের মজুরি। এখন চাকরিরত অবস্থা কি আর কর্মকালীন অবস্থা কি, বা কর্মরত অবস্থা দুর্ঘটনার কারণে পরবর্তী মৃত্যুর ক্ষেত্রে। আমি যে বাসায় ভিডিও বানাচ্ছি, আমি কি এখন কর্মরত? না, আমি এখন চাকরিরত, কারণ আমি তো রিজাইন দিয়ে আসিনি, আমার চাকরি আছে। আর কর্মরত কখন হবে? যখন আমি আমার ডিউটি শুরু করব, সকাল 9টা থেকে 6টা পর্যন্ত যে কাজ করি, এই আমার কর্মরত অবস্থায়। অথবা কর্মকালীন অবস্থায় আমার দুর্ঘটনা ঘটছে, আমি ইলেকট্রিক্যাল কাজ করি, আমার ইলেকট্রিক্যাল কাজ করার সময় আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি ঝাড়ু দিচ্ছি, আমি ছাদ থেকে ঝাড়ু দেওয়ার সময় আমি পড়ে গেছি, এটা আমার কর্মকালীন দুর্ঘটনা। তো কর্মরত অবস্থায় কাজের সময় যদি মারা যায়, অথবা কাজের সময় আমার দুর্ঘটনা হয়েছে, পরবর্তীতে হসপিটালে পরে মারা গেছি, এরকম যদি হয় তাহলে 45 দিনের মজুরি। আর যদি চাকরিরত অবস্থায় মারা যায়, যেমনি আমি বাসায় এখন এই ভিডিও বানাচ্ছি, এটা হলো আমার চাকরিরত অবস্থা, আমি চাকরি তো রিজাইন দিয়ে আসি নাই, বাট আমি কর্মে নাই, তাহলে হবে আমার 30 দিনের মজুরি। আচ্ছা, একটা যদি উদাহরণ দেই তাহলে খুব সহজেই বুঝতে পারবেন। সেটা হলো, কোনো এবিসি কোম্পানিতে শ্রমিকদের নেওয়া আসার জন্য বাস দিয়ে থাকেন। শ্রমিকদের সকালে বাসে করে বিভিন্ন জায়গা থেকে তুলে তুলে ফ্যাক্টরিতে এবিসি কোম্পানিতে নিয়ে আসবে। তা ড্রাইভার সে ওয়ার্কারদেরকে কালেক্ট করার জন্য বাস নিয়ে গেছে, বাস আসার সময় দুর্ঘটনা ঘটছে, দুর্ঘটনা ঘটে একজন শ্রমিক মারা গেছেন এবং ড্রাইভার মারা গেছেন। তাহলে কার জন্য ক্ষতিপূরণ কেমন হবে? শ্রমিক যিনি মারা গেছেন তিনি হলো 30 দিনের হারে মজুরি পাবেন, আর ড্রাইভার পাবেন হলো 45 দিনের হারে। দুজনেই কিন্তু বাহিরে মারা গেছেন, তারপরেও দুজনের মানে ক্ষতিপূরণ ভিন্ন। কারণ হলো শ্রমিক মারা গেছেন চাকরিরত অবস্থায়, সে কিন্তু কর্ম শুরু করে নাই, ফ্যাক্টরিতে আসতো, কর্ম করতো, তখন তার কর্মকালীন সময়। কিন্তু ড্রাইভারের কর্মকালীন সময় হলো লোকদেরকে মানে আসা নেওয়া করা, তাই না, আনতে যায় আবার দিয়ে আসে, তার কাজই এইটা, এটা তার কর্ম। তাহলে সে হবে কর্মরত অবস্থায় ক্ষতিপূরণ পাবেন। আচ্ছা, এই ক্ষতিপূরণের অতিরিক্ত হিসেবে তিনি অবসর গ্রহণ করলে যে সুবিধা পেতেন সেটাও পাবেন। সেই অবসর গ্রহণের কোথায় আছে? ধারা 28 কি বলা আছে দেখবেন, যার চাকরির বয়স 60 বছর পূর্ণ হয়েছে তিনি স্বেচ্ছা অবসর গ্রহণ করিতে পারবেন, এবং সেক্ষেত্রে তাকে কিছু কি সুবিধা প্রাপ্ত হবেন। কি সুবিধা পাবেন? সে সুবিধা পাবেন হলো 26-4 দেখে নেবেন যে কি লেখা আছে। 26-4 লেখা আছে তার প্রত্যেক পূর্ণ বছরের জন্য 30 দিনের মজুরি দিতে হবে। তাহলে কোনো শ্রমিক যদি 1 বছরের অধিককাল চাকরি থাকা অবস্থায় মারা যায়, তাহলে সে পাবে হলো এই মৃত্যুজনিত ক্ষতিপূরণ, হয় 30 দিনের অথবা 45 দিনের একটা ক্ষতিপূরণ, আর পাবে অবসরজনিত যে ক্ষতিপূরণ আসছে, যিনি চাকরি হয়তো অব্যাহতি গ্রহণ করলে যে বেনিফিট পেতেন সেই বেনিফিট, দুইটা বেনিফিট এখানে পাবেন। আমি একটা উদাহরণ দিয়ে যদি বুঝাই তাহলে সহজেই বুঝতে পারবেন। জনাব ক সাহেব 1 মার্চ 2021 সালের জুনিয়র অপারেটর হিসেবে 7,750 টাকা মূল মজুরিতে এবিসি কোম্পানিতে যোগদান করেন। তিনি 20 ডিসেম্বর 2025 তারিখ হৃদযন্ত্র বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। তার সর্বশেষ মূল মজুরি ছিল 9,033 টাকা। তিনি বাংলাদেশ শ্রম আইন 2006 এবং সর্বশেষ সংশোধনী 2025 অনুযায়ী কতদিনের ক্ষতিপূরণ পাবেন? সার্ভিস পিরিয়ড 1 মার্চ 2021 শুরু হয়েছে এবং শেষ হয়েছে 20 ডিসেম্বর 2025, 4 বছর 10 মাস 20 দিন। এখন তার বছর শুরু হয়েছে, তার পঞ্জিকা বছর শুরু হয়েছে 1 মার্চ 21 থেকে, শেষ হয়েছে 28 ফেব্রুয়ারি 2022, 1 বছর। আবার দ্বিতীয় বছরটা শুরু হয়েছে তার 1 মার্চ 2022, শেষ হয়েছে 28 ফেব্রুয়ারি 2023। তৃতীয় নাম্বার বছর শুরু হয়েছে 1 মার্চ 2023 এবং শেষ হয়েছে 28 ফেব্রুয়ারি 2024। তার চতুর্থ বছর শুরু হয়েছে কি 1 মার্চ 2024, শেষ 28 ফেব্রুয়ারি 2025। তার পঞ্চম বছর শুরু হয়েছে 1 মার্চ 2025, শেষ হয়েছে 20 ডিসেম্বর 2025। আচ্ছা, তার 4 বছর তার পূর্ণ হয়েছে, আর পঞ্চম বছরে তার পূর্ণ হয় নাই। কি হয় নাই? 12 পঞ্জিকা মাস হয় নাই, বাট কাজের দিন হিসাব করে 240 দিন হয়, তাহলে এটা আমরা পূর্ণ বছর ধরবো না। কিন্তু মৃত্যুজনিত ক্ষতিপূরণ পূর্ণ বছর না, 6 মাস হলেও পায়। তাহলে এখানে তারা বেনিফিট পাবে হলো 5 বছরের।
কারণ হলো মৃত্যুজনিত ক্ষতিপূরণ 6 মাসের অভাব। এই যে লেখা আছে যে পোষ্যকে পূর্ণ বছর বা 6 মাসের অধিক হলেই, তাহলে এখানে দেখেন পূর্ণ বছর আছে 4টা, আর হলো 6 মাসের অধিক আছে একটা, মানে 10 মাস 6 মাসের অধিক, তাহলে সে 5 বছরের ক্ষতিপূরণ পাবে। কি পাবে? 5 গুণ 30। আমি মনে করলাম হৃদযন্ত্র বন্ধ হয়ে মারা গেছে, অ্যাক্সিডেন্ট তো ঘটে নাই, আর এটা আমি মনে করি বাসায় বসেই মারা গেছে, এরকম ধরে নিলাম, মানে চাকরিরত অবস্থায় মারা গেছে। তাহলে 5 গুণ 30 সমান 115 দিনের মজুরি পাবেন। আরো একটা পাবেন অবসরজনিত ক্ষতিপূরণ, সেটা হলো কোন ধারায়? 28-এ আছে, এবং হলো 28-এ বলা আছে কি হিসেবে দিতে হবে? 26-এর 4। সেটা হলো প্রতি বছর পূর্ণ বছরের জন্য 30 দিনের মজুরি। এইখানে কিন্তু আবার 5 বছরের পাবে না, কারণ এখানে পূর্ণ বছর হয় নাই, এখানে পূর্ণ বছর হয়েছে 1 2 3 4, আর 5 নাম্বার বছর কিন্তু পূর্ণ বছর না, 10 মাস হয়েছে, মানে 10 পঞ্জিকা মাস হয়েছে। শর্ত বলেছিলাম 14 নম্বর দ্বারায় 12 পঞ্জিকা মাসে তাকে 240 দিন হতে হবে, এখানে 10 পঞ্জিকা মাস হয়েছে, এটা কিন্তু পূর্ণ বছর হয় নাই। তাহলে মৃত্যুজনিত ক্ষতিপূরণ পাবে হলো 5 বছরের, আর অবসরজনিত আর সুবিধা পাবে হলো 4 বছরের। এই হলো 19 নম্বর ধারা। ধারা 27, শ্রমিক কর্তৃক চাকরির অবসান। এইখানে অনেক বেশি চেঞ্জ এসেছে। যেমনি গত বছর ছিল, যদি তিনি 5 বছর বা ততোধিক সময় কিন্তু 10 বছরের কম মেয়াদে অবিচ্ছিন্নভাবে চাকরি করেন, তাহলে প্রতি বছরের জন্য 14 দিনের মজুরি, আর 10 বছরের অধিক হলে 30 দিনের মজুরি। যাই হোক, এখন কি আসছে একটু শুনি। যে ক্ষেত্রে এই ধারার অধীন কোন স্থায়ী শ্রমিক চাকরি হইতে ইস্তফা দেন, ধারা 27, শ্রমিক কর্তৃক চাকরির অবসান। এই ধারাতে অ্যামেন্ডমেন্ট এসেছে, বেশ পরিবর্তন এসেছে এই ধারাতে। আগে কি ছিল? আগে ছিল এরকম যে ক্ষেত্রে এই ধারার অধীন কোনো স্থায়ী শ্রমিক চাকরি হইতে ইস্তফা দেন, সেক্ষেত্রে মালিক উক্ত শ্রমিককে ক্ষতিপূরণ হিসেবে তার প্রত্যেক 15 বছরের চাকরির জন্য 5 বছর বা তদূর্ধ্ব কিন্তু 10 বছরের কম, তারা 14 দিনের মজুরি, আর 10 বছর বা তদূর্ধ্ব হলে প্রতি বছরের জন্য 30 দিনের মজুরি। এটা বেশ আমরা মানে ইউজ টু ছিলাম, সবাই বুঝতে পারছিলাম। এবার দেখি কি বলা হয়েছে এবং আমরা বুঝতে পারি কিনা। 4-এ বলা হয়েছে, যে ক্ষেত্রে এই ধারার অধীন কোন স্থায়ী শ্রমিক চাকরি হইতে ইস্তফা দেন, রিজাইন দেন, সেক্ষেত্রে মালিক উক্ত শ্রমিককে ক্ষতিপূরণ হিসেবে তাহার প্রত্যেক পূর্ণ বছরের চাকরির জন্য, খেয়াল করতে হবে ল কিন্তু প্রত্যেকটা শব্দেরই একটা আলাদা মিনিং আছে, কমারও মিনিং আছে, দাঁড়েরও মিনিং আছে। তো এইখানে বুঝতে হবে, খেয়াল করে বুঝতে হবে, পড়ার মতো পড়তে হবে। উক্ত শ্রমিককে ক্ষতিপূরণ হিসেবে তাহার প্রত্যেক পূর্ণ বছরের চাকরির জন্য, তাই পূর্ণ বছর চাকরির জন্য ক্ষতিপূরণ পাবে, তাছাড়া কিন্তু পাবে না। এলে মেন শর্ত পূর্ণ বছর। তাই পূর্ণ বছরের সংজ্ঞা কিন্তু আমরা 14 নম্বর ধারায় দিয়ে আসছি, কারণ 14 নম্বর ধারায় বলাই ছিল এই অধ্যায়ের প্রয়োজনে। তাই 14 নম্বর ধারাটা প্রযোজ্য হবে মিনিমাম দ্বিতীয় অধ্যায়ের 2 নম্বর ধারা থেকে শুরু করে 33 নম্বর ধারা পর্যন্ত যতগুলো ধারা আছে সব ক্ষেত্রে 14 নম্বর ধারার যে বছরের সংজ্ঞা, পূর্ণ বছরের সংজ্ঞা, অবিচ্ছিন্নর সংজ্ঞা কিন্তু মানে অ্যাপ্লিকেবল হবে। তাহলে প্রত্যেক পূর্ণ বছর চাকরির জন্য, তাহলে ভাঙতি বছর চাকরির জন্য কিছুই পাবে না, এটা ক্লিয়ার। দ্বিতীয় নম্বরে আছে কি, যদি তিনি 3 বছর পর্যন্ত অবিচ্ছিন্নভাবে মালিকের অধীন চাকরি করিয়া থাকেন, তাহলে 7 দিনের মজুরি। তাহলে 3 বছর পর্যন্ত, 3 বছর তো আমার চাকরি করতে হবে, সহজ কথা, যদি তিনি 3 বছর পর্যন্ত অবিচ্ছিন্নভাবে চাকরি করেন, তাহলে 3 বছর তো করতে হবে। তো 3 বছর পর্যন্ত যদি না করি, 3 বছরে যদি কম করি, 3 বছরে যদি একদিন কমও করি, তাহলে তো আমি বেনিফিট পাবো না, তাহলে 3 বছরের নিচে 0। তাহলে আমাকে শর্ত এখানেই বলে দিয়েছে, যদি তিনি 3 বছর পর্যন্ত, তাহলে আমাকে তো যদি তিনি ইফ হি 3 ইয়ার্স, তাহলে আপনাকে তো এই ইফটা পূরণ করতে হবে, যে 3 বছর তো আপনাকে পূরণ করতে হবে। তাহলে 3 বছর পূরণ যদি না করি, তাহলে কিন্তু বেনিফিট পাবো না। তাহলে 3 বছর পূর্ণ করলেই আমি হলো যে কতদিন পাবো? 7 দিনের মজুরি পাবো, শেষ। খ, যদি তিনি 3 বছরের বেশি, তাহলে 3 বছরের বেশি কি? 3 বছর 1 দিন, 3 বছর 2 দিন, 3 বছর 4 দিন, 3 বছরের বেশি যাই করি না কেন, কিন্তু 10 বছরের কম, তাহলে আমাকে 3 বছর 1 দিন, এটাও 3 বছরের বেশি, 3 বছর 2 দিন এটাও বেশি, 3 বছর 10 মাস এটাও বেশি, 3 বছর 11 মাস এটাও বেশি। 3 বছরের বেশি যাই করি না কেন, 3 বছরের বেশি এবং 10 বছরের কম মেয়াদে মালিকের অধীন অবিচ্ছিন্নভাবে চাকরি করিয়া থাকে, তাহলে 15 দিনের মজুরি। তাহলে 3 বছর 1 দিন থেকে শুরু করে 10 বছরের কম, তাহলে আমি পাবো 15 দিনের মজুরি। এবং গতে বলা আছে 10 বছর বা তদূর্ধ্ব সময়, ঠিক শৈশব 10 বছর, ঠিক 10 বছর এবং 10 বছর 1 দিন, যেটাই হোক না কেন তার জন্য হলো 30 দিনের মজুরি। একদম সহজ। তাহলে প্রথম কথা ছিল
প্রত্যেক পূর্ণ বছরের জন্য আমি পাবো, ভাঙতি বছরের জন্য আমার কোনো সার্ভিস বেনিফিট নাই। এক। দ্বিতীয় নম্বরে কত বলছে, যদি তিনি 3 বছর পর্যন্ত, তাহলে আমাকে যদি কি মিল মানে ফুলফিল করতে হবে, 3 বছর আমাকে ফুলফিল করতে হবে। 3 বছরে যদি কম হয় আমি কিছুই পাবো না। 3 বছর যদি আমি ফুলফিল করি তখনই পাবো 7 দিনের মজুরি। এবার হলো 3 বছরের বেশি, আমি 3 বছর যদি একদিনও বেশি করি তাহলে 3 বছরের বেশি, এবং 10 বছরের কম তাহলে আমি 15 দিনের মজুরি। ঠিক 10 বছর এবং 10 বছরের অধিক যদি করি তাহলে 30 দিনের মজুরি। একটা উদাহরণ দেখি। জনাব ক সাহেব 1 মার্চ 2021 সালে জুনিয়র অপারেটর হিসেবে 7,700 টাকা মূল মজুরিতে এবিসি কোম্পানিতে যোগদান করেন। তিনি 60 দিন আগে লিখিত নোটিশ প্রদান করিয়া 20 ডিসেম্বর 2024 তারিখে চাকরি হতে অব্যাহতি গ্রহণ করেন। তিনি এবিসি কোম্পানিতে মোট কত দিনের সার্ভিস বেনিফিট পাবেন? তার চাকরি শুরু হয়েছে 1 মার্চ 2021 এবং শেষ হয়েছে 2024। তাহলে 3 বছর 10 মাস 20 দিন এর তার চাকরির বয়স। তার প্রথম বছর হলো 1 মার্চ 2021 থেকে 28 ফেব্রুয়ারি 2022, এই হলো তার প্রথম বছর, মানে এক বছর। আমি এটা 257 দিন কাজ করছে, এটা আমি অনুমান করে বোঝাবার জন্য লিখছি যে 240 দিন হয়েছে তার, অতএব এটা তার পূর্ণ বছর। দ্বিতীয় বছর শুরু হয়েছে আবার 22 সালের মার্চ মাসে, শেষ হয়েছে 23 সালের ফেব্রুয়ারি মাসে, এটাও এক বছর পূর্ণ হয়েছে। তৃতীয় বছর শুরু হয়েছে মার্চের 23-এ এবং শেষ হয়েছে 28 ফেব্রুয়ারি 2024-এ, 12 মাস 1 বছর 250 দিন, এই 3 বছর তার পূর্ণ হয়ে গেছে। চতুর্থ নাম্বার বছর শুরু হয়েছে মার্চের 24-এ, শেষ হয়েছে ডিসেম্বর 24-এ, এটা কিন্তু তার বছর পূর্ণ হয় নাই। শর্তই কিন্তু আছে তাহার প্রত্যেক পূর্ণ বছর, এই যে দেখেন 27-এর 4-এ বলাই আছে তাহার প্রত্যেক পূর্ণ বছর চাকরির জন্য। এটা কি তার পূর্ণ বছর? এটা তার পূর্ণ বছর না। পূর্ণ বছরের শর্ত বলা আছে 24-এ, দেখবেন 12 পঞ্জিকা মাস, বলে আসছি আমি একটু আগে, 12 পঞ্জিকা মাসে 240 দিন। যদিও তার 240 দিনের বেশি হয়ে গেছে, কিন্তু 12 পঞ্জিকা মাস হয় না, এখানে হয়েছে 10 পঞ্জিকা মাস। তাহলে এটার বেনিফিট পাবে না, কারণ কি, এটা তার পূর্ণ বছর হয় নাই। এটা বাদ, তাহলে বেনিফিট পাবে 3 বছরের। 1 2 3, 3 বছরের বেনিফিট কি? এতে 3 বছর না, শুধু 3 বছরের বেশি হয়েছে, 3 বছর 10 মাস, তাহলে বেনিফিট পাবেন হলো তিনি 15 দিনের হারে, কারণ 3 বছরের বেশি 10 বছরের কম হলে প্রতি বছরের জন্য 15 দিনের মজুরি পাবেন। এই ছিল গুরুত্বপূর্ণ 3টি ধারা, এক হলো 14, 19 এবং 27। কতিপয় ক্ষেত্রে কি বছর, 1 বছর, 6 মাস এবং মজুরি গণনা, আর মৃত্যুজনিত ক্ষতিপূরণ, আর ছিল ধারা 27-এর চাকরি হইতে অবসর গ্রহণ। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আবার আপনাদের সাথে কথা হবে নেক্সট সেশনে।